নির্মল বাবু একজন খুবই গরিব দিনমজুর ছিল। তার 3 মেয়ে ছিল, রেখা, শিলা এবং জয়া। প্রথমে তাদের অবস্থা কিছুটা সচ্ছল ছিল। কয়েক মাস আগে নির্মল বাবু স্ত্রী মিনতি দেবীর কঠিন অসুখ হওয়ার পর তার চিকিৎসাতেই নির্মল বাবুর অনেক টাকা পয়সা চলে যায়, কিন্তু তারপরেও সে তার স্ত্রীকে বাঁচাতে পারেনি। তারপর থেকে নির্মল বাবু অনেক কষ্ট করে দিনমজুরি করে 3 মেয়েকে পড়াশোনা শিখিয়ে বড় করেছে। এখন তারা সকলেই প্রাপ্তবয়স্ক, কিন্তু তাদের 3 বোনেরই চিন্তাধারায় অনেক পার্থক্য ছিল। আমাকে একটু জল এনে দিবি মা? খুব তেষ্টা পেয়েছে, বাইরে যা রোদ, প্রাণটা বেরিয়ে যাচ্ছে যেন। একটু জল দিয়ে যা মা। কিছুক্ষণ পরে রেখা জল নিয়ে আসে এবং তার পেছন পেছন বাকি 2 মেয়ে শিলা আর জয়াও আসে। তারা একে অপরের খুব খেয়াল রাখলেও তাদের বাবার দিনমজুরি করা তাদের ভালো লাগতো না। শিলা আর জয়া সেই কারণে তাদের বাবার উপর বেশ রেগেও থাকতো। রেখা বাকিদের থেকে একদম আলাদা ছিল। সে তাদের বাবার সব রকমের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিত। বাবা, তোমার এত বয়স হয়ে যাচ্ছে, তাও তুমি এই দিনমজুরির কাজ করে যাচ্ছ। আজ তোমার এই কাজের জন্য আমাদের কোনো ভালো সম্বন্ধ আসছে না। সবাই ভাবে দিনমজুরের মেয়ে, বিয়ের সময় কিছুই হয়তো দিতে পারবে না, তাই সবাই ফিরে চলে যায়। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলেছে। আর এইভাবে চলতে থাকলে আমরা সারা জীবন এখানেই থেকে যাব, আর তোমার কাজও কোনোদিন কমবে না। তুমি বরং একটা ব্যবসা শুরু করো, বাড়িতেই ব্যবসা করবে, বাড়িতেই থাকবে। ব্যবসা করতে তো পয়সা লাগে রে মা, অত টাকা কোথায় পাবো? তোদের পড়াশোনা শেখাতে বড় করতেই তো আমার সব টাকা শেষ হয়ে গেছে। তোদের মায়ের যা গহনা ছিল সেগুলোও তো বিক্রি করে দিয়েছি, আর আমার এখন ব্যবসার ঝক্কি সামলানোর বয়সও নেই রে মা। হ্যাঁ তাই তো, ব্যবসার ঝক্কি সামলানোর বয়স নেই, অথচ দিনমজুরের কাজ করার বয়স আছে। বাহ, আমাদেরকে সবার সামনে কত ছোট হতে হয় জানো? কেউ আমাদেরকে বন্ধুও বানাতে চায় না, ভাবে আমরা গরিব, হয়তো বন্ধু হলে ওদের থেকেও সাহায্য চাইবো। আহ বোন, এভাবে কেন বলছিস? বাবা কি এসব নিজের জন্য করে? বাবা তো আমাদের জন্য করে। আর আজকে এই বয়সেও বাবা এত পরিশ্রম করছে বলেই আমরা বাড়িতে থেকে দুবেলা দুমুঠো খেতে পারছি। আমাদের কাজ খুঁজতে বাইরে যেতে হচ্ছে না। যাদের বাবা মা নেই তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখেছিস? তুই চুপ কর, এমনিতেও তোর কোনো বন্ধু বান্ধব নেই, তাই তুই বুঝবি না কিছু। আর তোর যখন ভালো লাগে দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে, তাহলে তুই খা না। আমাদের আর ভালো লাগছে না এসব। কতদিন হয়ে গেল মাছ খাইনি, মাংস খাওয়া তো যেন স্বপ্ন হয়ে গেছে। বাবার কোনো একটা ব্যবসা থাকলে আমাদের এই দিন দেখতে হতো না। এসব শুনে নির্মল বাবু অনেক চিন্তায় পড়ে। সে একবেলার জায়গায় দুবেলা কাজ করতে থাকে, একটু বেশি টাকা রোজগার করে বাড়িতে মাছ মাংস কিনে আনবে এই আশায়। এমনকি কখনো কখনো সে নিজের খাবারের টাকা বাঁচিয়ে রাখতো। রেখার এই দেখে খুবই কষ্ট হতো। সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করত। বাবা, তোমার এখন এত কাজ করার বয়স নেই, তুমি বোনদের কথাই কষ্ট পেও না, ওরা তো এখন ছোট, ওরা ঠিক সময় মতো বুঝে যাবে। তুমি দেখো, তুমি দুবেলা করে কাজ করো না বাবা, তোমার শরীর খারাপ হয়ে যাবে, তখন আমাদেরকে কে দেখবে বলো? না রে মা, আমার কষ্ট হচ্ছে না, বরং তোদের মুখে তোদের পছন্দের খাবার তুলে দিতে পারলেই আমার তৃপ্তি হয়। আমি তোদের মাকে কথা দিয়েছিলাম তোদের কোনো কষ্ট পেতে দেব না, তাই সব রকম ভাবে তোদের খুশি করার চেষ্টা করছি। তোরা ভালো থাকলেই আমার শান্তি। রেখার চোখ জলে ভিজে যায়। সে বোঝে তার বাবার কষ্ট হলেও তাদের বুঝতে দেবে না। সে তার বাবাকে খুব ভালো মতোই চিনত, তাই আর কিছু বলে না। ওদিকে শিলা আর জয়া দরজার আড়াল থেকে সবকিছু শুনতে পায়। তাদের রেখার উপর ভীষণ রাগ হয়। দেখলি বোন, দিদির বুদ্ধিটা দেখলি? কয়েকদিন ধরে আমরা একটু মাছ মাংস খাচ্ছি, ওর মনে হয় ভালো লাগছে না। আরে বাবা, তোর যখন এতই দরদ, তুইও জানা বাবার সঙ্গে দিনমজুরির কাজ করতে। তা তো যাবে না, তাহলে আমাদের পেটে লাথি মেরে ওর কি লাভ হচ্ছে? আমি তো বুঝতে পারি না বাবা। এভাবেই দিন কাটতে থাকে। শিলা আর জয়া আরো বেশি করে তাদের অভাব বুঝতে থাকে। প্রত্যেক দিন কোনো না কোনো কারণে তাদের মনে হয় যে তারা যদি এতটা গরিব না হতো তাহলে হয়তো তাদের জীবনটা অন্যরকম হতো। অন্যদিকে রেখা নিজের সাধ্যমতো কাজ খুঁজতে থাকে। সংসারের হাল তাকে ধরতেই হবে এই ভেবে। এরকমই কাজ খুঁজতে খুঁজতে রেখা একটি রেস্টুরেন্টে ওয়েটারের কাজ পায়। অল্প মাইনে হলেও বাবাকে সাহায্য করতে পারবে ভেবে সে খুবই খুশি হয়। এরকমই একদিন রেখা রেস্টুরেন্টের কাজ করছিল যখন, সেই সময় সেখানে শিলা আর জয়া তার বন্ধুদেরকে নিয়ে আসে।
এই ওয়েটার, এদিকে এসো তো, মেনুটা নিয়ে তাড়াতাড়ি এসো। রেখা সেই টেবিলে মেনু নিয়ে আসে। সেখানে শিলা এবং জয়া আছে দেখে রেখা খুবই খুশি হয়। মিনার খাবার অর্ডার করা হয়ে গেলে রেখা মেনু কার্ডটা শিলার হাতে ধরিয়ে দিয়ে বলে, নে তুইও কিছু অর্ডার কর এবার, তোরাও তো কিছু খাবি নাকি? সেই কলেজে যাওয়ার আগে খেয়েছিস, নে নে বসে থাকিস না, অর্ডার করে দে, আমি নিয়ে আসছি। এই শিলা, এটা কি রে? তোকে তুই করে বলছে? তোকে চেনে নাকি? এই নাকি তোর বাবা এত বড় বিজনেসম্যান, আর এরকম সামান্য ওয়েটারদের সাথে তোদের এত খাতির? আমি তো আমার বাবার অ্যাসিস্ট্যান্টের সাথেও কথা বলি না, জানিস? আফটার অল ক্লাস বলেও তো একটা ব্যাপার আছে। এই, কে তুমি? দিদিকে তুই তুই করে বলছো কেন? তুমি চেনো কে? কোত্থেকে চলে আসে কে জানে বাবা। যাও তো, নিজের কাজ করো। আর পরের দিন থেকে কাস্টমারদের সঙ্গে এমন ব্যবহার করলে ম্যানেজারকে বলে তোমার চাকরি খেয়ে নেবো, বলে দিলাম। শিলা, জয়া, তোরা এভাবে কথা বলছিস কেন? আমি তোদের বড় দিদি, আর তোরা আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? আজকে তোদের জন্য আমি আর বাবা এত পরিশ্রম করছি, আর তোরা এইভাবে আমাকে অপমান করছিস। আরে তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এরা শহরের একজন ধনী বিজনেসম্যানের মেয়ে। এরা তোমার বোন কিভাবে হবে? তুমি কারোর সাথে গুলিয়ে ফেলছো। তুমি এসব বাদ দাও, যাও আমাদের খাবারগুলো নিয়ে এসো। রেখা খুবই কষ্ট পায়। তার চোখে জল আসলেও কাজের মাঝে সে ঠিকভাবে কাঁদতে পারে না। রাত্রিবেলা শিলা এবং জয়া বাড়ি ফিরে এসে রেখাকে অনেক অপমান করে, খারাপ খারাপ কথা বলে। রেখা চুপচাপ সবকিছু শুনতে থাকে। তাদের বাবা জানতে চাইলেও রেখা কিছু বলে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা জয়া একটি খবরের কাগজ নিয়ে ছুটে আসে শিলাকে দেখানোর জন্য। দিদি দিদি, এই দেখ, আমাদের পাশের গ্রামের একজন ভিখারির ব্যাপারে খবরের কাগজে খবর ছাপানো হয়েছে। কত কিছু হয় আমাদের আশেপাশে, আমরা জানতেও পারি না। দেখ দিদি। আরে দূর বাবা, এত বাজে না বকে যেটা বলতে এসেছিলি বল। ভিখারির কথা কেন ছেপেছে খবরের কাগজে? এখানে লেখা আছে এই ভিখারি সারা জীবন ধরে ভিক্ষা করে 18 লাখ টাকা জমিয়েছে। তার মৃত্যুর পর তার ঘর থেকে নতুন জামা কাপড়, নতুন গামছা আর অনেক টাকা পাওয়া গেছে। এই দিদি, আমরাও যদি ভিক্ষা করি অন্য গ্রামে গিয়ে, সেখানে কেউ আমাদের চিনতেও পারবে না। তুই এসব কি বলছিস? আমরা শেষমেশ ভিক্ষা করব? কেউ জানতে পারলে আমাদের সম্মান ধুলোতে মিশে যাবে। আর কলেজের সবাই জানে আমি অনেক বড় বিজনেসম্যানের মেয়ে। কলেজে সবার সামনে বড়লোক সাজা চালিয়ে যেতে থাকলে টাকা তো লাগবেই। আজ নয় কাল কেউ না কেউ তো আমাদের কাছেও ট্রিট চাইবে, পার্টি চাইবে। তখন কি করব? আমাদেরকে অত টাকা কে দেবে? কেউ দেবে না। তাই বলছি এটাই ভালো আইডিয়া। আমি মুখে চোখে কালি মাখবো আর খোড়া সাজবো। তুই চোখ বন্ধ করে গান গাইবি, কারণ তোর গানের গলা ভালো। এভাবে আমরা পাশের গ্রামগুলোতে ভিক্ষা করব, আর দেখবি আমরা ওই ভিখারিটার মতো বড় লোক হয়ে যাব। এই বলে তারা ভিক্ষা করে টাকা কামানোর জন্য ব্যবস্থা করতে থাকে। প্রথম প্রথম তাদের আয়ও ভালো হয়। তারা সেই টাকা দিয়ে কলেজের সবাইকে জয়ার জন্মদিনের ট্রিট দেয় এবং অন্যান্য আরো অকারণে খরচ করতে থাকে। তাদের বাবা ও দিদি কিছু জানতে চাইলে তারা কিছু বলে না। নির্মলবাবু সন্দেহ হলেও সে কিছু প্রকাশ করতে পারত না। অন্যদিকে রেখা রেস্টুরেন্টে কাজ করে বাবাকে সাহায্য করত আর নিজের ব্যবসার জন্য টাকা জমায়। এর ফলে তাকে দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে হতো। দেখেছিস বড় দিদিকে কত খাটতে হচ্ছে প্রত্যেক দিন, তাও নিজের জন্য কিছু করতে পারছে না। এরকম ভাবে নির্বোধের মতো কাজ করে কি লাভ বলতো? যেখানে সারাদিন খেটেও নিজের টাকায় একটু আনন্দ ফুর্তি করতে পারবো না। ঠিক বলেছিস বোন, দিদি একদম বোকা। সারাদিন এত পরিশ্রম করে ওর মুরদ হবে না আমাদের মতো লাইফস্টাইল এনজয় করার। ভাগ্যিস তোর আইডিয়াটা অ্যাপ্লাই করেছিলাম। এখন রোজ নিজে টাকা কামাচ্ছি আর নিজেই ওড়াচ্ছি। আর কি চাই জীবনে বলতো? এভাবে চলতে থাকলে আমরা আমাদের পছন্দের ছেলেদের সঙ্গে বিয়েও করতে পারবো, আর তারপর আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না। তখন আমাদেরকে কেউ গরিব বলবে না, আর একবার বিয়ে হয়ে গেলে আমাদের আর ভিক্ষাও করতে হবে না। ঠিক বলেছিস বোন, তোর বুদ্ধি আছে, মানতেই হবে। আর ওদিকে বড়দিকে দেখ, দিনের পর দিন পেরিয়ে যাচ্ছে। কয়েকদিন পর বয়স হয়ে চুলে পাকও ধরবে। আর আজ অব্দি না একটা বন্ধু আছে, না আছে ভবিষ্যতের চিন্তা। ঠিক বলেছিস দিদি, বড়দিরও তো বয়স বাড়ছে, মুখে বার্ধক্যের ছাপ পড়ছে। এভাবে চলতে থাকলে আমাদের বিয়ে হয়ে আমাদের ছেলে মেয়ে চিন্তায় পড়ে যাবে। ওকে মাসি বলবে না দিদা বলবে। এইভাবেই তারা রেখাকে নিয়ে হাসাহাসি করতে থাকে।
অন্যদিকে রেখা তার জমানো টাকা দিয়ে একটি ছোট ঘর কিনে নিজের ব্যবসা শুরু করবে বলে। তার কাছে যা টাকা ছিল তাতে ব্যবসা শুরু করার মতো সব সরঞ্জাম সে কিনতে পারেনি, তাই সে আরো বেশি করে কাজ করতে থাকে। এসবের মাঝে তার ছোট দুই বোনের সঙ্গে তার সেরকম কথা হয় না বললেই চলতো। এরকম ভাবে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন, বাবা, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, আর কাল থেকে তোমার সব কাজ বন্ধ, যা কাজ করার আজকেই করে নাও। কিন্তু এরকম ভাবে এই গরিবের সংসার কিভাবে চলবে মা? তুই একে কত দিক সামলাবি? তোর বোনেরা তো নিজেদেরকে নিজেরা বড় বিজনেসম্যান বানিয়ে ফেলেছে। রোজ এত টাকা কোথায় পাচ্ছে তা আমি আর জানি না, কিন্তু সংসারে একটা টাকাও দেয় না। তুমি এসব কথা বাদ দাও, ওরা এখনো ছোট, ওরা ঠিক বুঝে যাবে। তোমাকে যা বলছি সেটা শোনো, তুমি কাল থেকে আর অন্য কোনো কাজে যাবে না, আর আমি যেখানে নিয়ে যাব তুমি সেখানে যাবে। পরের দিন সকালবেলা রেখা তার বাবাকে তার ছোট্ট ক্যাফেতে নিয়ে যায়। ক্যাফেটির নাম ছিল নির্মল কফি হাউস। সেটি ছোট হলেও অনেক সুন্দর ছিল আর অনেক ভালো মতো সাজানো ছিল। নির্মল বাবু অবাক হয়ে যায়, তার দু চোখ বেয়ে জল পড়তে থাকে। এটা আমাদের ক্যাফে বাবা, আমি নিজে টাকা জমিয়ে এই জায়গাটা কিনে এই ছোট্ট ক্যাফেটা সাজিয়েছি। আমার আর তোমাকে দিনমজুরের কাজ করতে দেখে ভালো লাগছিল না বাবা, তাই অনেক কষ্ট করে এই ব্যবস্থা করেছি। আজ থেকে তুমি এই ক্যাফের ম্যানেজার, ঠিক আছে তো? নির্মল বাবু দুহাত ভরে রেখাকে অনেক আশীর্বাদ দেয় এবং কাঁদতে থাকে। অন্যদিকে শিলা আর জয়ের বন্ধু মিনা একদিন তাদের বাবার সঙ্গে পাশের গ্রামে যায়। সেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা জয়া আর শিলাকে ভিক্ষা করতে দেখে ফেলে। মিনা তাদের ড্রাইভারকে গাড়ি থামাতে বলে, এটা তো জয়া আর শিলা মনে হচ্ছে, একদম অবিকল ওদের মতোই দেখতে, কিন্তু ওরা যে বলেছিল ওরা বিজনেসম্যানের মেয়ে, তাহলে কি সেসব মিথ্যা ছিল? তাহলে সেদিন সেই ওয়েটারের কথাই কি ঠিক ছিল? এটা তো বিশাল বড় নিউজ, কলেজের সোশ্যাল মিডিয়ার সাইটে এটা তো ভাইরাল করতেই হবে। এই বলে সে তাদের দুই বোনের ভিক্ষা করার ভিডিও ভাইরাল করে দেয়। কলেজের সাইট থেকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও ভাইরাল হতে থাকে এবং সারা কলেজ, প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই তাদেরকে নিয়ে মজা করতে থাকে। লজ্জায় তারা বাইরে বেরোনোই বন্ধ করে দেয়। সব তোর জন্য হলো, আমি বলেছিলাম ভিক্ষা করাটা টাকা কামানোর সঠিক উপায় না, কিন্তু তোকে তো তাড়াতাড়ি বড়লোক হতে হতো। এবার বোঝ, কাউকে মুখ দেখাতে পারবো না আমরা। এখন আমাকে দোষ দিচ্ছিস কেন? যখন রোজ আমরা টাকা রোজগার করছিলাম তখন তো তুই নিজেও মজা করেছিস, নিজের শখ মিটিয়েছিস, আর এখন সব দোষ আমার? আমরা আর কোনোদিনও কলেজে ফিরে যেতে পারবো না, পড়াশোনাও পুরো হবে না, আর কোনোদিনও ভালো চাকরিও পাবো না। সারা জীবন গরিবই থেকে যেতে হবে, আমাদেরকে আর কেউ বিয়েও করবে না। এই বলে তারা দুজনে হাওমাও করে কাঁদতে থাকে। কোনো উপায় না পেয়ে তারা রেখা আর নির্মল বাবুকে সব বলে দেয়। সব শুনে নির্মল বাবু বলে, বড়লোক হওয়ার কোনো সহজ উপায় থাকে না মা, অনেক খাটনি করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, তবেই গরিব থেকে ধনী হওয়া যায়। উপরবেলা সবাইকে সবকিছু একসাথে দেয় না, অসীম ধৈর্যের অগাধ পরিশ্রম সবকিছুই হাতের সামনে এনে দেয় মা। বাবা, দিদি, তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। সহজে টাকা কামানোর লোভে আমরা সবাইকে মিথ্যা বলেছি, তোমাদের অপমান করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। হ্যাঁ বাবা, আমাকেও ক্ষমা করে দাও, আমিও নিজের ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিনও আমি এমন ভুল করব না, কথা দিচ্ছি। নির্মল বাবু ও রেখা শিলা এবং জয়াকে ক্ষমা করে দেয়। রেখা তার ক্যাফেতে তার দুই বোনকে কাজ দেয় এবং তারা সৎপথে রোজগার করে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রনিতা, সুমিতা ও পারমিতা তিন বান্ধবী বিদ্যাসাগর কলেজে ভূগোল অনার্স নিয়ে পড়াশোনা করত। রনিতা ও সুমিতার বাবা অনেক বড় লোক ছিল, অন্যদিকে পারমিতা খুবই গরিব ছিল। একদিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর রনিতা ও সুমিতা পারমিতার ক্লাসে তার সঙ্গে দেখা করতে আসে। চল, আজকে আমরা ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি আর কাবাব খেয়ে আসি, এতদিন পরীক্ষার টেনশনে ভালো করে কিছু খেতেই পারিনি। হ্যাঁ চল, আমাদের কলেজের সামনে মেন রোডে একটা নতুন ক্যাফে খুলেছে, ওখানে যাই। শুনেছি ওই রেস্টুরেন্টের বিরিয়ানি আর কাবাবটা খুব ভালো খেতে। আমি যাব না রে, তোরা যা, গিয়ে খেয়ে আয়। আমার ওইসব জায়গায় যেতে ভালো লাগে না, তোরা তো জানিসই, তবুও কেন আমায় যেতে বলিস? আমি এখন বাড়ি যাব, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। রনিতা ও সুমিতা পারমিতার কথাই খুব রেগে যায়। চুপ কর তো, তুই নামেই আমাদের বন্ধু,
যখনই আমরা কোথাও হ্যাং আউট করার প্ল্যান করি তখনই তুই না যাওয়ার জন্য কোনো না কোনো বাহানা করি। এক্স্যাক্টলি, আমরা জানি তোর টাকা দিতে প্রবলেম আছে, কিন্তু আমরা তো আছি, তোর খাওয়ার টাকা আমরা দিয়ে দেব, তুই চাপ নিস না তো। দেখ, আজ পর্যন্ত আমি তোদের টাকায় কখনো খেয়েছি যে আজকে খাবো? তাই এসব টাকার কথা আমাকে বলিস না। হ্যাঁ, তোদের সাথে আমি যেতে পারি, তবে একটা শর্ত আছে, আমি যা বলবো তোদেরকে তাই খেতে হবে। অনেকদিন হলো পরীক্ষার টেনশনে ভালো করে ফুচকা খাওয়া হয়নি, আজকে 3 জনে একসঙ্গে গিয়ে ফুচকা খাবো। ফুচকার কথা শুনে রনিতা ও সুমিতা কিছুতেই রাজি হতে চায় না, কিন্তু পারমিতা তাদের কোনো কথাই শুনতে চায় না। পারমিতা রনিতা ও সুমিতাকে জোর করে দা গুপ্তাসের দোকানে ফুচকা খেতে চলে যায়। কি যে এত ফুচকা ভালোবাসিস তুই কি জানি, আমার একেবারে ফুচকা ভালো লাগে না। ঠিক বলেছিস, কিরকম নোংরা হাত দিয়ে আলু মাখে, হাত ডুবিয়ে টক জল দেয়, ইস, আমার তো একেবারেই পছন্দ হয় না। চল না, আমরা অন্য কিছু খেতে যাই, আমার খুব ঘেন্না লাগছে। আরে, এটা গুপ্তাজির ফুচকা রে, এই ফুচকা যে খায় সে বারবার এখানেই ফুচকা খেতে আসে, একবার টেস্ট করে দেখ না, তোদের খুব ভালো লাগবে। পারমিতা তার 2 বন্ধুর কোনো কথাই পাত্তা দেয় না, সে মনের আনন্দে ফুচকা খাওয়া শুরু করে দেয়। রনিতা ও সুমিতা পারমিতার পাল্লায় পড়ে ফুচকা খেতে বাধ্য হয়, তাদেরও দা গুপ্তাসের ফুচকা খুবই ভালো লেগে যায়। সিরিয়াসলি, ফুচকাটা জাস্ট অ্যামেজিং। আমি তো তোদের আগেই বলেছিলাম এই দোকানে বেস্ট ফুচকা পাওয়া যায়, আমি তো প্রায় প্রত্যেকদিন ফুচকার টানে এখানে চলে আসি, এবার থেকে তোরাও আমার সঙ্গে আসবি, ওকে? দোকানে কি ভিড় দেখেছিস? আমার মতো ফুচকা পাগলরা এখানেই ফুচকা খেতে আসে। হ্যাঁ ম্যাডাম, যখনই ফুচকা খেতে ইচ্ছা করবে তখনই আমার ফুচকার দোকানে চলে আসবেন, শহরের অন্য কোনো দোকানে এমন টেস্টি ফুচকা পাবেন না। সিরিয়াসলি আঙ্কেল, ফুচকার টক জলটা জাস্ট দারুণ খেতে। অন্য দোকানে কেমন নোংরা হাতে জলের মধ্যে তেঁতুল গোলে, কিন্তু আপনার দোকানের আলু মাখা আর তেঁতুল জলে এক অদ্ভুত স্বাদ আছে। কিছু খেতে ইচ্ছা করলে আমরাও এবার থেকে এই দোকানের ফুচকা খেতেই চলে আসবো। এভাবেই দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। রনিতা ও সুমিতা পারমিতার সঙ্গে প্রায় দিন গুপ্তার ফুচকা খেতে আসে। একদিন রনিতার বাবা নীলবাবু এবং মা ভূমিদেবী তাদের মেয়ের জন্মদিনের জন্য একটি অনুষ্ঠান পরিকল্পনা করা শুরু করে। এই দেখে রনিতা ভীষণ খুশি হয়। সামনেই তোমার বার্থডে রনিতা, আমরা ভেবেছি একটা বড় পার্টি অর্গানাইজ করব, তুমি তোমার সব কলেজ ফ্রেন্ডদের ইনভাইট করে দিও। না না মা, তোমরা প্লিজ এত ফুড আইটেম মেনুতে রেখো না। সুমিতা আর পারমিতা গুপ্তাসের ফুচকা খেতে ভীষণ পছন্দ করে, আর আমিও ওই দোকানের ফুচকা খেতে খুব ভালোবাসি, তাই আমার বার্থডে পার্টিতে শুধু গুপ্তার ফুচকাই থাকবে। হোয়াট, তোমার বার্থডেতে তুমি তোমার ফ্রেন্ডদের ফুচকা খাওয়াবে? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্লিজ বাবা, তোমরা না করো না। গুপ্তার ফুচকা না হলে আমার 2 বান্ধবী কিছুতেই আমার বার্থডেতে আসতে চাইবে না, তাই প্লিজ তোমরা না করো না। নীলবাবু ও ভূমিদেবী রনিতার কথায় রাজি হয়ে যায়। রনিতাও তার জন্মদিনে শুধু ফুচকা হবে শুনে ভীষণ খুশি হয়। সে কলেজে গিয়ে তার 2 বন্ধুকে নিজের বার্থডে পার্টিতে ইনভাইট করে। এই, তোরা কাল সন্ধ্যাবেলা আমার বার্থডে পার্টিতে চলে আসবি, কিন্তু আমরা কালকে অনেক অনেক ফুচকা খাবো, খুব মজা হবে। এই, আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে, কাল তোর বার্থডেতে আমরা সবাই মিলে ফুচকা চ্যালেঞ্জ করব, যে জিতবে তার জন্য অনেক অনেক এক্সাইটিং গিফট রাখা হবে, কি বলিস তোরা? ও দারুণ আইডিয়া, প্লিজ রনিতা তুই ফুচকা চ্যালেঞ্জের ইভেন্টটা ইনক্লুড কর, তাহলে আমাদের অনেক অনেক ফুচকা খাওয়া হবে। রনিতা তার 2 বান্ধবীর কথায় রাজি হয়ে যায়। রনিতা, সুমিতা ও পারমিতা 3 জনে মিলে গুপ্তার ফুচকার দোকানে যায়। আঙ্কেল, কাল আমার বার্থডে পার্টিতে শুধু আপনার দোকানের ফুচকায় মেন ফুড আইটেমে থাকবে, আপনি শুধু নানান রকমের ফুচকা নিয়ে আসবেন, আমরা খুব মজা করে ফুচকা খাবো, আর একটা ফুচকা চ্যালেঞ্জও করব, তাহলে আমার সব বন্ধুরা খুব খুশি হবে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আমি আমার দোকানের ফুচকা খাইয়ে আপনার জন্মদিন সুপারহিট করে দেবো একেবারে। আপনারা মনের আনন্দে থাকুন, কাল আমি সময় মতো ফুচকা নিয়ে চলে আসবো, আপনারা ফুচকা চ্যালেঞ্জের জন্য নিজেদের রেডি রাখুন। রনিতা, সুমিতা ও পারমিতা ফুচকার দোকানে টাকা অ্যাডভান্স করে অর্ডার দিয়ে চলে যায়। রনিতার বার্থডে পার্টিতে তার সব কলেজ ফ্রেন্ডরাই চলে আসে। সুমিতা ও পারমিতাও রনিতার বার্থডে পার্টিতে খুবই আনন্দ করবে বলে খুব সুন্দর করে সেজে গুজে চলে আসে। মিস্টার গুপ্তা ও রনিতার বার্থডে পার্টিতে বিভিন্ন রকমের ফুচকা স্টল লাগিয়ে দেয়। বন্ধুরা,
আমি সবার জন্য একটা নতুন ধরনের ইভেন্ট অর্গানাইজ করেছি। আমরা সবাই 3 জন করে গ্রুপে ডিভাইড হয়ে যাব। তারপর ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করব। ফুচকা চ্যালেঞ্জে যারা জিতবে তাদের জন্য অনেক দামি দামি এক্সাইটিং গিফট রাখা আছে। সো আর ইউ রেডি ফর দিস ফুচকা চ্যালেঞ্জ? হ্যাঁ, আমরা সবাই ফুচকা চ্যালেঞ্জের জন্য রেডি। গুপ্তা আঙ্কেল, তুমি শুধু আমাদেরকে ফুচকা দিয়ে যাও, আমরা সবাই আজকে সব ফুচকা খেয়ে শেষ করে দেব। কিন্তু সবার প্রথমে আমাদের 3 প্রিয় বান্ধবীর মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হবে। আমিও দেখব আমাদের মধ্যে ফুচকা চ্যালেঞ্জে কে জিততে পারে। আমার ফুল কনফিডেন্ট আমি জিতব। কিছুক্ষণের মধ্যেই ফুচকা চ্যালেঞ্জ শুরু হয়ে যায়। রনিতা, সুমিতা ও পারমিতা অনেক অনেক পরিমাণ ফুচকা খাওয়া শুরু করে দেয়। তারা কিছুতেই ফুচকা খাওয়া থামাতে চায় না। রনিতা 10টা ফুচকা খেলে সুমিতা ও পারমিতা 20টা ফুচকা খেয়ে নেয়। তাদের এরকম ভাবে ফুচকা খাওয়া দেখে তাদের অন্যান্য বন্ধুরাও নিজেদের লোভ সামলাতে পারে না, তারাও ফুচকা খাওয়া শুরু করে দেয়। তাদের এরকম অস্বাভাবিক পরিমাণে ফুচকা খাওয়া দেখে নীলবাবু ও ভূমিদেবী অবাক হয়ে যায়। মা, তুমি আমাদের বাধা দিও না, আমরা আরো অনেক অনেক ফুচকা খাবো। আমাদের মধ্যে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে, দেখি কে কাকে হারাতে পারে। আর কোনো চ্যালেঞ্জ করতে হবে না, এত ফুচকা খেলে পেটের রোগ হবে যে, তারপর সবাইকে নিয়ে আমাদের হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হবে। স্যার, আপনারা কোনো চিন্তা করবেন না, মেয়েরা এমনিতেই বেশি ফুচকা খেতে ভালোবাসে, আর আমার হাতের ফুচকা খেলে কারোর কোনো শরীর খারাপ করবে না, তাই ওরা যত বেশি ইচ্ছা ফুচকা চ্যালেঞ্জ করুক, কোনো অসুবিধা নেই। সব বন্ধুরা মিলে প্রায় হাজার হাজার টাকার ফুচকা খেয়ে ফেলে, তবুও তারা ফুচকার চ্যালেঞ্জ বন্ধ করে না। নীলবাবু ও ভূমিদেবী জোর করে ফুচকার চ্যালেঞ্জ থামিয়ে দেয়। তারা গুপ্তাকে ফুচকার টাকা দিয়ে দেয়। গুপ্তা টাকা নিয়ে মনের আনন্দে সেখান থেকে চলে যায়। ফুচকার চ্যালেঞ্জ বন্ধ করে দিলে রনিতা, সুমিতা ও পারমিতা 3 বন্ধুই খুবই রেগে যায়। ধ্যাত, কোনো উইনার ডিক্লেয়ার হলো না, কিছু না, সেরকম ভাবে পেটও ভরলো না, তার আগেই ফুচকা চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। আমার আরো অনেক বেশি ফুচকা খেতে ইচ্ছে করছে, আমরা আবার এরকম ফুচকা চ্যালেঞ্জ করব। এভাবে সেদিন থেকে 3 বন্ধুর গুপ্তার দোকানের ফুচকা খাওয়ার পাগলামি আরো অনেক বেড়ে যায়। তারা ফুচকা ছাড়া আর কোনো খাবারই খেতে চায় না। তাদের কলেজের বন্ধুদেরও গুপ্তার দোকানের ফুচকার স্বাদ টানতে শুরু করে। সবাই ফুচকা খাওয়ার জন্য গুপ্তার দোকানে ভিড় করতে থাকে। ম্যাডাম, আমি আপনাদের জন্য ফুচকা চ্যালেঞ্জের আয়োজন করেছি। আপনারা যে যত বেশি টাকার ফুচকা খেতে পারবেন তাদেরকে আমি ফ্রিতে আরো বেশি বেশি ফুচকা খাওয়াবো। রনিতা, সুমিতা ও পারমিতা ফ্রিতে ফুচকা খাওয়ার লোভে রোজ গুপ্তার ফুচকার দোকানে গিয়ে ফুচকা চ্যালেঞ্জ করে। 3 বন্ধু ফুচকা খাওয়া শুরু করলে তারা কিছুতেই থামতে চাইতো না। তারা টাকা দিয়ে সব ফুচকা খেয়ে ফেলতো, তবুও কেউ উইনার হতে পারতো না। গুপ্তাও তাদেরকে ফুচকা খাইয়ে অনেক অনেক টাকা লাভ করত। ধীরে ধীরে 3 বন্ধুর ফুচকা চ্যালেঞ্জ করা একটা নেশাতে পরিণত হয়। একদিন ফুচকা চ্যালেঞ্জ করার সময়, আমার ভীষণ শরীর খারাপ করছে, আমি আজকে আর ফুচকা খেতে পারবো না, তোরা খা, আমি একটু রেস্ট করি। সুমিতা ও পারমিতারও ফুচকা খেয়ে ভীষণ শরীর খারাপ করে। তারা 3 বন্ধু ফুচকা খেতে খেতে অজ্ঞান হয়ে যায়। তাদেরকে একটি হসপিটালে ভর্তি করা হয়। নীলবাবু ও ভূমিদেবী সহ সুমিতা ও পারমিতার পরিবার কাঁদতে কাঁদতে হাসপাতালে আসে। আপনারা চিন্তা করবেন না, 3 জনই এখন সুস্থ আছে। আসলে ওরা যে ফুচকা খেত সেই ফুচকাতে নেশার ওষুধ মেশানো থাকতো, যাতে তারা একবার ফুচকা খেলে নেশার টানে টানে বারবার ফুচকার দোকানে যায়। এইভাবেই 3 জনে নেশায় আসক্ত হয়ে পড়েছে। ড্রাগের ওভারডোজ সামলাতে না পেরে 3 জনেই অসুস্থ হয়ে পড়েছে। ডাক্তারবাবুর কথা শুনে 3 জনের পরিবারই খুব ভয় পেয়ে যায়। তারা সঙ্গে সঙ্গে পুলিশ ডাকে। পুলিশ আসলে নীলবাবু তাদেরকে সব ঘটনা খুলে বলে। আপনারা এত চাপ নেবেন না, টাকা ইনকামের জন্য ফুচকায় ড্রাগ মিশিয়ে সেল করে একটা জঘন্য অপরাধ। আমরা যে করেই হোক লোকটিকে ধরে আনবো। পুলিশ গুপ্তাকে ধরে নিয়ে আসে। আমরা তোমার দোকানের ফুচকা খেতে ভালোবাসতাম, আর তুমি বেশি টাকার লোভে আমাদেরকে নেশায় আসক্ত করে দিলে। ছি, আমরা যদি অসুস্থ না হতাম তাহলে এই ঘটনা সকলের সামনে আসতো না, পরে তো আমাদের মতো সবাই অসুস্থ হয়ে পড়তো। কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি, ফুচকা খাওয়ার পর থেকে আমার কেমন মাথা ঘোরাতো, কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি যে এর পেছনে একটা বড়সড় ষড়যন্ত্র চলছে।
আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি টাকার লোভ সামলাতে পারিনি। প্রথমে আমার দোকানের ফুচকা কেউ খেতে আসতো না, কিন্তু আমি যখন ফুচকার আলু আর টক জলে ড্রাগ মেশাতে শুরু করলাম, তখন আমার দোকানে ফুচকা বিক্রি অনেক বেড়ে যায়। সবাই নেশায় আসক্ত হয়ে ফুচকা খেতে চলে আসে। আমার খুব ভুল হয়ে গেছে। এমন কাজ আর আমি কখনো করব না। প্লিজ আমায় ছেড়ে দিন, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ফুচকার মধ্যে নেশার ওষুধ মেশানো? বার করছি দাঁড়া। তোর তো সাহস কম না। আজ তোর জন্য 3টে কলেজের স্টুডেন্ট নেশায় আসক্ত হয়ে গেছে। এবার জেলের ঘানি টানবি চল। গুপ্তা অনেক ক্ষমা চাইলেও কেউ তাকে এমন জঘন্য অপরাধের জন্য ক্ষমা করতে পারে না। পুলিশ তাকে ধরে নিয়ে চলে যায়। রনিতা, সুমিতা ও পারমিতা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তাদের ফুচকার নেশা কেটে যায়। 3 বন্ধু আর কোনোদিনও বাইরে থেকে ফুচকা কিনে খেতে চায় না। তাদের ফুচকা খাওয়ার ইচ্ছা হলে তারা বাড়িতেই ফুচকা বানিয়ে খায়। এভাবেই 3 বন্ধু হাসি খুশি বসবাস করতে থাকে।